সাথী সভাপতি এবং যারা মঞ্চে আছেন এবং আজকে যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা সবার প্রথম আজকে আমাদের এই মঞ্চ থেকে এসএসসি কমিশনের বাইরে যে সমস্ত মাস্টারমশাই দিদিমণিরা এবং তার সাথে যে সমস্ত সাধারণ মানুষরা সেখানে একটি নির্দিষ্ট ন্যায্য এবং সৎ দাবি নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন, আমরা এই আপনাদের মঞ্চকে ব্যবহার করি সবার প্রথম তাদের আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং এই লড়াইয়ে তাদের সাথে শেষ অবধি থাকার আমরা এখান থেকে তাদেরকে কথা দিচ্ছি। আসলে এই লড়াইটাতে ওদের সাথে থাকাটা, শেষ অবধি থাকাটা, এটাতে কোনো মহৎ ব্যাপার নয়। যদি তাদের যোগ্য মাস্টারমশাই দিদিমণিদেরকে তাদের চেয়ারে ফেরানোর এই যে লড়াই, সেই লড়াই আমরা যদি শেষ অবধি না থাকি তাহলে এইটা অপরাধ হবে। অপরাধ হবে এই কারণে, কারণ পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা ডুবে যাবে। পশ্চিমবঙ্গের গরিব বাড়ির বাচ্চাদের লেখাপড়ার আর কোনো সুযোগ থাকবে না। আর সেই সুযোগে আরো বেশি বেসরকারি স্কুল কলেজ এগুলো গজগজ করবে, আর বেসরকারি জায়গাতে যারা কাজ করবে তারা আবার আরো একদিন রানী রাসমণিতে পুলিশের কাছে পারমিশন নিয়ে, আর্মির কাছে পারমিশন নিয়ে আপনাদের মতোই বসতে হবে যে আমরা যারা কন্ট্রাকচুয়াল, আমরা যারা অস্থায়ী, আমাদের যাদের কাজের বেতনে দিন ঠিক নেই, বেতন ঠিক নেই, তাদের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। তাই আজকে ওদের লড়াইয়ের সাথে থাকাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ওই লড়াইটা আজকে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের লড়াই, কারণ এই লড়াইটা সরকারি স্কুলের গেটে তালা পড়বে নাকি আরএসএস পরিচালিত যে স্কুলগুলোতে উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মান্ধতা শেখানো হয় সেই সব স্কুলের তালা খুলবে আমরা জানি না, কিন্তু মোহন ভাগবত ভালো করে জানেন। উনি তো পশ্চিমবঙ্গের ডেলি প্যাসেঞ্জারি করার জন্য মান্থলি কেটে নিয়েছেন, আর এখানে বোধহয় বাড়ি ঘর ধরে ভাড়া নিয়ে নিয়েছেন, কারণ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে 2011 के बाद यहाँ से ज्यादा डेमोक्रेसी, यहाँ से ज्यादा जनवाद और कहीं पर भी नहीं है। क्यों? क्योंकि ममता बनर्जी का आने के बाद पश्चिम बंगाल में सबसे ज्यादा आरएसएस स्कूल আর তাদের শাখা বেড়েছে। তাহলে আমাদের স্কুলগুলোর গেটে তালা পড়ে গেল, আমাদের রাজ্যটাতে 22,000 মদের দোকান খুলে গেল, আর ঠিক তার সাথে সাথে আরএসএস এর মোহন ভাগবতেরও শাখার এবং স্কুলের তালা খুলে গেল, আর তালা পড়ে গেল আমাদের পেটে, আমাদের নিয়োগে আর আমাদের স্কুলগুলোতে। ফলত এই লড়াইটা আজকে আর কারো একার নয়, এই লড়াইটা আমাদের সবার। এই লড়াইয়ে যা ওদের দাবি, আপনাদের দাবি তো কোথাও আলাদা নয়। মায়ের কাছে মাসির গল্প করা বা মাসির কাছে মায়ের গল্প করার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথম দিন থেকে যারা আমরা যুব আন্দোলনের কর্মী, আমরা একথাই পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে যে স্থায়ী এবং ধারাবাহিক কাজে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না, ঠিকা শ্রমিক নিয়োগ করা মানে হচ্ছে বেকার খাটানো, আর বেকার খাটানো এ ভারতবর্ষে মানা করা আছে। তাহলে সুপ্রিম কোর্টের যদি বেকার খাটানো মানা করা আছে, স্থায়ী কাজে, ধারাবাহিক কাজে যদি কন্ট্রাকচুয়াল ঠিকা নিয়োগ বন্ধ করা আছে, তাহলে কি রাজ্যের সরকারের কানে কোনো কথা যায় না? কি প্রয়োজন? আচ্ছা, রাজ্যের সরকার যতগুলো অফিস, আদালত, স্কুল, কলেজ, সরকারি জায়গা, সরকারি হেডের জায়গা, তারা যা রিক্রুটমেন্টের জন্য সেখানে যা কথা বলে, লাইব্রেরি থেকে শুরু করে সব জায়গায় তারা বলবে আমার এতগুলো লোক চাই। আপনাদের কাছে এতো আরো অনেক মানুষ আমাদের এই সমাবেশটা দেখবে আর শুনবে, যারা আজকে কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও শুনবে। তো তাদের জানার জন্য এবং আমাদের নিজেদের জানার জন্য যারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত, আমার তাদের কাছে আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, সরকারি চাকরি তো সব থেকে সহজ, আমার লোকের দরকার আছে, আমার এই সংস্থাটা, এই অফিসটা চালাতে গেলে আমার এতগুলো লোকের দরকার, আমি তাদের কাছে রিকুইজিশন পাঠাবো, সরকার সেই রিকুইজিশন নেবে, নেওয়ার পরে তার ফিনান্সে
ওই অফিসে, এর বাইরে তো কোনো কথা নেই। সরকারি চাকরি দেওয়ার এর বাইরে আর কোনো কথা আছে নাকি? আর এই কাজ তো যাকে তাকে ডেকে করলে হবে না, এই কাজ করার জন্য সরকারি চাকরি আছে। পরীক্ষার নোটিফিকেশন করানোর জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার সিলেবাস করার জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার ডেট ঠিক করার জন্য সরকারি চাকরি আছে। ও আলাদা করে কারো কাছ থেকে সাহায্য চাইতে হয় না। কারা পরীক্ষাতে ইনভিজিলেটর হবে, কে সই করবে, কে খাতা জমা নেবে, কে খাতা দেখবে, কে রেজাল্ট বার করবে, সবার জন্য সরকারি চাকরি আছে। তাহলে সরকারি চাকরি দেবার জন্য, সরকারের কাজ করে দেবার জন্য সরকারি চাকরি আছে, অথচ সেখানেই ভুল, সেখানেই। ঠিক আছে, আমি সরকারি চাকরি করি, আমি ভুল করে দিলাম, সরকারের মান ইজ্জত চলে গেল, তো সরকারেরও তো আমার প্রতি দরদ কিসের? আমাকে তো এক কলমের খোঁজায় বার করে দিতে পারে যে তোমার জন্য আমার মুখে চুনকালি পড়লো। কই সরকার তো তা করছে না। তাহলে কি সরকার ভুল করার জন্য বলছে লোকজনদেরকে? তাহলে কাদেরকে বলছে? আর কারা এই কথা শুনছে? তারা এই কথা শুনতে বাধ্য হচ্ছে না তো, যাদের চাকরিটার কোনো স্থায়িত্ব নেই, তারাই গোটা অব্যবস্থা, দুর্নীতি, ফেক কালচারের কাছে মাথা নামাতে বাধ্য হচ্ছে না তো। তাহলে কি ফেক কালচার চালানোর জন্য এত কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মী নিয়োগ করা? তাহলে কি দুর্নীতির কারবার, এই অপশাসন, এই চোর চিটিংবাজি চালানোর জন্যই কি এত কন্ট্রাকচুয়াল নিয়োগ করা? আমার যোগ্যতা আছে, তোমার পদ ফাঁকা আছে, তাহলে ব্যাটে বলে লাগছে না কেন? পয়সা নেই তো, পয়সা নেই তো তুমি ঘোষণা করো যে সরকার দেউলিয়া আছে, অথচ নবান্ন থেকে পঞ্চায়েত পর্যন্ত অফিসগুলো চালাতে হবে। পশ্চিমবঙ্গটা নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা, ওদের পশ্চিমবঙ্গ। দেশ গড়তে প্রাণ দিতে পারে, রাজ্যের কাজ চালানোর জন্য ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারে না, 100 বার দিতে পারে। তুমি একবার চেয়ে তো দেখো, কই তুমি তো চাইছো না, বলো যে পয়সা নেই, তাহলেও তখনও আমরা একবার বুঝবো যে পয়সা নেই তো ক্লাবে কি করে পয়সা দিচ্ছ বাপু তুমি? पैसा नहीं तो चुल्लू पीकर मरने वालों को कैसे 2 लाख रुपए तुम दे रहे हो? पैसे अगर नहीं है तो लड़कियों के साथ छेड़खानी करने वालों को उसका उम्र देख के कैसे तुम उसका पैसा ठीक करते हो? पैसा अगर नहीं है तो कल्पतरु गाছের মতন পাতা হিলিয়ে দিলে চচ্চর করে পড়ে গেলে কেন সব প্রকল্পে টাকা আছে? তাহলে যারা বতর খাটাচ্ছে, যারা মেধা খাটাচ্ছে, যারা তোমার সরকারকে পরিচালনা করার জন্য নিজের জান কবুল কাজ করছে, রিস্ক নিয়ে কাজ করছে, মানুষের কাছে ভিলেন হচ্ছে সরকারি অফিসগুলোতে, তার প্রতি তোমার দায়বদ্ধতা নেই। না তো তার ওয়েজের জন্য দায়বদ্ধতা আছে, না তো তার ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা আছে। কালকে তার উপরে খাড়ার ঘা ঝুললে তুমি তো তার পাশে দাঁড়াবে না, তুমি তো এক কলমের খোঁচাতে তাকে বের করে দিবে। কারণ তোমার দাদা তো দিল্লিতে বসে সব শ্রমিকদের তার আজকের কাজ, তার ভবিষ্যৎ, তার বেতন, তার পেনশন, তার কাজের ঘন্টা একে সুরক্ষিত করার জন্য স্বাধীনতার আগের থেকে যা আইন ছিল সব আইন তো তুড়ি মেরে 34টাকে 4টা কোডে পরিণত করে দিচ্ছে। তাহলে ভাই বোনের সরকারে সরকারি কর্মচারীরা কি বগল চুলকে ঘুরে বেড়াবে? ভাই বোনের সরকারে কি পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো নিজের একটা যোগ্যতার ভিত্তিতে, স্বচ্ছতার নিরিখে একটি স্থায়ী কাজ পাওয়ার তার কোনো অধিকার নেই? আর এই অধিকারটা নেই, সেটা কে ঠিক করে দিল যে অধিকার নেই? হ্যাঁ, আজকে আমরা চাইছি যে রিটায়ারমেন্ট হলে 12 লাখ টাকা চাই, আজকে থেকে 12 লাখ চাইছি। কাল যদি তুমি চক্ষু লজ্জা সবকিছু গিলে খেয়ে নিয়ে কালকে যদি আবার তুমি ওষুধের দাম বাড়িয়ে দাও, ডিম মাছ মাংসের দাম বাড়িয়ে দাও, প্রত্যেক দিনে জীবনে
দেশকে আর রাজ্যকে বাঁচানোর জন্য। পয়সাটা নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে গিলে খাই না, পয়সাটা নিয়ে বাজারে যাই। আমাদের পকেটে 2 পয়সা আছে বলে তোমার বাজারটাতে প্রাণ আছে। আমার পকেটের পয়সা কমে গেলে তোমার বাজারে প্রাণ থাকবে না। তখন চন্দ্রিমা ভট্টাচার্যকে বগলে গুজে নিয়ে রাজ্য সরকারের যে বাজেট পেশ করছো, সেখানে মোবাইলকে সস্তা করে দিয়ে আর ওষুধকে দাম বাড়িয়ে দিয়ে তুমি পার পাবে না যদি আমার পকেটে পয়সা না থাকে। পারে না পার। এই কথাগুলো যদি বলি মোড়ের বস্তির বাচ্চারা বুঝে যায়, তাহলে ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করা মুখ্যমন্ত্রী কেন বুঝছে না, এটাই মাথাতে আমার ঢুকছে না। এইটা যদি পাড়ার মুদিখানার দোকানদার বুঝে যায়, আর সে যদি বলে যে বাবু এসছে 5 কিলো চাল ভরে দিত, তো সে যদি বুঝে যায় যে পরের মাসে যদি বাবুর অস্থায়ী কর্মচারী আর বেতনটা যদি ঠিকঠাক না হয়, তাহলে পরের সপ্তাহে বাবু আর 5 কিলো চাল কিনবে না, বলবে এই সপ্তাহটা একটু কম খেয়ে নিয়ে 3 কিলো চাল খাবো। আর যদি আমাকে দোকানদার বলে যে মাসে 5 নয় রে 3 ভরে দে, তখন আমি বুঝে যাবো যে বোধহয় দোকানেও আমার পয়সাটা এবার কমবে। ও যদি বুঝে যায়, তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যরা, ব্রত বসুরা কেন বুঝতে পারছে না? কেন? আচ্ছা, ওরা বুঝতে পারছে না, ছেড়ে দিন। তৃণমূল বুঝতে পারবে না, তৃণমূল পরিচালিত সরকারও বুঝতে পারবে না। কেন? কারণ ওরা অনিল কাপুরের 1 টুকা 4 4 টুকা 1 বুঝে বাইরে বসে। তাহলে কে বুঝবে? আরে দুর্নীতির হাড়ের বিরিয়ানি খাওয়া শুভেন্দুও তো একটু একটু বুঝতে পারে না কি? তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরেছে, কিছু তো জ্ঞানগম্য হয়েছে না? হয়নি? বলছে না শোনো, দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরিয়ানি খেয়েছি তো এত তাড়াতাড়ি পেট সাফ হয়নি, এইসবগুলোর দরকার আছে, তাই পারছে না। শোষণ চরম, বিপদ মারাত্মক জায়গা। গোটা ভারতবর্ষ জুড়ে যারা ঠিকাতে নিয়োগ হয়েছেন, তাদের কাজের কোনো নিরাপত্তা নেই। যারা কন্ট্রাকচুয়ালে আছেন, তাদেরকে সবাইকে এক জায়গায় বাঁধছেন না, ভাগ করে দিয়েছেন। আমি যখন মঞ্চে চেপেছি, তখন নেতৃত্ব বক্তৃতা করছিলেন যে গোটা দেশটাকে ভাগ করে দিতে চাইছে। ভাগের অনেক ভ্যারাইটি, হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত, ব্রাহ্মণ, জাত, ধর্ম, ভাষা, মাছ খাওয়া, মুড়ি খাওয়া, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, লুঙ্গি পরা, ধুতি পরা, হিন্দি টান আছে না বাংলার টান আছে, ছেলে না মেয়ে, টেকো মাথা না চুলো মাথা, প্রচুর ভাগ আছে, প্রচুর। ঠিক সেরকমই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি নিয়োগে প্রচুর ভাগ আছে। শুধু সরকারি নিয়োগে এই পশ্চিমবঙ্গে 47% অসংগঠিত শ্রমিক এখন সংগঠিত ক্ষেত্রে কাজ করছেন। সংগঠিত ক্ষেত্রগুলো সব চেয়ারে, যেখানে যা রিটায়ারমেন্টে আছেন, যা শূন্য পদ আছেন, সেখানে আর কোনো নতুন করে স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে না। কাজের প্রতি প্রেম যদি না আসে, কাজের প্রতি দায়বদ্ধতা যদি না আসে, আর যে কাজ করতে যাই সেই কাজে যদি আমার আজ এবং ভবিষ্যৎ সিকিউর না হয়, তাহলে কাজের প্রতি দায়বদ্ধতা আসতেও সমস্যা হয়। ট্রেনে, বাসে, রাস্তায় ঘোরাঘুরি করি, ট্রেনে যাচ্ছি, প্রাইমারি স্কুল টিচার, ট্রেনে বাসে যাচ্ছি, সরকারি অস্থায়ী কর্মচারী, কোথায় যাচ্ছেন? রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে কোথাও কাজ করতে যাচ্ছেন। ছুটি পেয়েছেন? না, ছুটি নিয়ে নিয়েছি। কেন? না, এই পয়সায় সংসার চলে না, অন্য কাজে ব্যস্ত হয়েছে। প্রত্যেকটা দিন এই কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের 22টা 23টা জেলার সমস্ত মহকুমাতে, সমস্ত জায়গায়, ব্লকে আর একটা রোজগারের সংসার চলছে না। জিনিসপত্রের দাম বেড়েছে। প্রত্যেক দিনের জীবনে যেগুলো প্রয়োজন, সেগুলো নিজের ইনকাম করা পয়সা দিয়ে নিচ্ছে না। কিন্তু কতর খাটাতে কোথাও কমই করি না, শুধু একটা মাথা বোঝার ঠাঁই চাই, যেখানে একদম প্রাণ ঢেলে কাজ করতে চাই। আর প্রাণ ঢেলে কাজ করে নিজের আজ আর নিজের ভবিষ্যৎকে
সিকিউর করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু চাই। পৌরসভার সাফাই কর্মী থেকে শুরু করে নবান্ন পর্যন্ত বসে আছে অস্থায়ী শ্রমিকরা। কথা বলা যাবে না, নিজের কাজকে পার্মানেন্ট করার জন্য বলা যাবে না, ন্যূনতম হাজিরি বেতন মজুরি পাওয়ার জন্য কথা বলা যাবে না, ছুটির দিনে কাজ করবো না বলা যাবে না। সুপিরিয়ররা বসে বসে দুর্নীতি করবে, দুর্নীতির কাছে মাথা নামাবে। আমি অস্থায়ী কর্মচারী, আমি স্থায়ী কর্মচারী, আমার বলার জায়গা নেই যে তুমি দুর্নীতি করো না। কেন? কারণ ওরা প্রেসক্রিপশন ঠিক করে দিয়েছে। দেখেছেন তো, ডিআই অফিসে মাস্টারমশাই দিদিমণিরা গেছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছে যে ডিআই অফিসে যাওয়ার দরকার কি? ডিআই অফিসে যাবে না তো কোথায় যাবে? 22,000 মধ্যে দোকান খুলে দিয়েছো, সেখানে যাবে নাকি? কোথায় যাবে? তোমরা ঠিক করে দেবে। রানী রাসমণিতে সমাবেশ হবে না, কোথায় ঠিক হবে? তোমরা ঠিক করে দেবে। আমার দাবি কি হবে? তোমরা ঠিক করে দেবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা যায়? আর আমরা যারা যুব আন্দোলনের কর্মী, আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের ব্যথার যন্ত্রণার কথাটা আপনাদের সামনে বলতে পারছি। আমরা এটা জানি, আপনারা যারা অস্থায়ী আছেন, আপনারা যারা স্থায়ী আছেন, আপনারা যারা সংগঠিত ক্ষেত্রে আছেন, আপনারা যারা অসংগঠিত ক্ষেত্রেও দেখেছেন বা যাদের লোকজনরা আছেন, আপনাদের উপরে আক্রমণ ততটাই বাড়বে যত আমাদের সংখ্যা আপনাদের অফিসের বাইরে বাড়বে। आपका ऑफिस के बाहर, आपका कारखानाओं के बाहर, आपका दफ्तर के बाहर बेरोजगार नौजवानों का कतार जितना लंबा होगा, आपका ऊपर सरकार का शोषण और सरकार का आक्रमण उतना ही बढ़ेगा। क्योंकि सरकार को पता है कि তুই কাজ করলে কর, নইলে তোর থেকে কম পয়সায় কাজ করার জন্য বেকার ছেলেদের আমি লাইনে দাঁড় করিয়ে রেখেছি। আপনি 900 দাবি করবেন, আপনি 600 দাবি করবেন, আপনি 12 লাখ দাবি করবেন, আমি কোনো দাবি না করেই বলবো আজকের জন্য কাজ দিয়ে দিন। আসলে গোটা পশ্চিমবঙ্গে ওরা সস্তার মজুরদের একটা মজুদ বাহিনী বানাতে চাইছে। কারণ শ্রমিকের গতর চুরি করতে পারলেই মালিকের মুনাফা, আর মালিকের মুনাফা হলেই তবেই তৃণমূল আর বিজেপি সরকারটা টেকে। কারণ মালিকের হাতে যে বকলেসের বেলটা বাঁধা আছে, সেই বকলেসটা তৃণমূল আর বিজেপি সরকারের গলাতে বাঁধা আছে। তাই ওরা ওদের অঙ্গুলি হেলনে আর ওদের টিকি ধরনের যে সুতো আছে সেই সুতোতে চলে। তাই আমাদের কাছে পরিষ্কার কথা, লড়াইটা শুধুমাত্র আর কে কোন চেয়ারে বসছে, কে কোন টেবিলে, কে কোন পেপারসটা, কে কোন ফাইলটা নিয়ে বসছে তার জন্য নয়। এই লড়াইটা গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে দুষ্কৃতীরা রাস্তাতে দাঁড়িয়ে থাকবে। দুষ্কৃতীরা শাসন ব্যবস্থাকে, সংসদীয় গণতন্ত্রকে, বিধানসভাকে, ডেমোক্রেসিকে তার রাজ ধরবে, নাকি সাধারণ গণতন্ত্র প্রিয় এবং খেটে খাওয়া মেহনতি মানুষরা রাস্তা ধরতে পারবে? কি হলো আজ? 2012 সাল পর্যন্ত 10 বছরে এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 2 লাখ কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে। বেতন 5,000, 10,000, 12,000, 15,000। এটা তো জানা সরকারি ভাবে নিয়োগ করেছে তাদেরকে। এর বাইরে এই যে বাসগুলো চলছে, আগে একটা বাসে 3টে করে স্টাফ থাকতো, এখন একটা বাসে 2 জন করে স্টাফ। এই গোটা পরিবহন সেক্টরে যারা আছেন সরকারি বাদে, তাদের অবস্থা কি? এই যে বিরাট বিরাট হোটেল, রেস্তোরাঁ, মল, তাদের অবস্থা কি? তাদের তো দাবি জানানোরও জায়গা নেই। কার কাছে দাবি জানাবে? হোটেলের মালিক, রেস্তোরাঁর মালিক, কারখানার মালিক, প্রাইভেট বাসের মালিক, এদের সঙ্গে সরকারের কোন রকম শ্রমিকের জন্য, মজুরের জন্য, তার স্টাফের
জন্য কোন রকম কিছু আছে? থাকলে পেপারস কোথায়? গোটা পশ্চিমবঙ্গের লেবার কমিশন ডিপার্টমেন্টের কাছে কোন জায়গা আছে? আপনাদের জায়গা বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে সরকারি অফিসে, স্কুলে, কলেজে, পঞ্চায়েতের অফিসে যারা কাজ করে তারা নেই। মানুষ এক জায়গায় আসতে পারছে না, আসতে পারছে না বলে জোট বাঁধতে পারছে না, হতাশ হয়ে পড়ছে। আন্দোলন করলে ফল পাওয়া যাচ্ছে না কেন? কারণ সরকার রিজিড আছে, যা খুশি করে নাও। কর্পোরেটের টাকা পকেটে ভরে নিয়ে ভোটের বৈতরণী পার হয়ে যাবে। আর যদি আন্দোলন করতে যাও তাহলে কল্যাণীতে প্যারা টিচারদেরকে, আইসিডিএস এর মহিলা কর্মীদেরকে, প্রকল্প কর্মীদেরকে স্ট্রিট লাইট অফ করে শাড়ি ব্লাউজ খুলে নিয়ে পেটানোর চরিত্র চিত্র ভুলে যাচ্ছি। শুধু পরশুদিনকে মার খেয়েছে মাস্টারমশাই দিদিমণিরা, এর আগে মার খাননি সরকারি কর্মচারীরা। দিয়ে চাইতে গিয়ে 10 বার হয়ে যেতে হয়নি। অসুস্থ মা বাবাকে দেখতে বাড়ি আসতে পেরেছে। আক্রমণ এক ধরনের না, কর্পোরেশনের বাইরে কর্পোরেশনের মেয়র একজন সরকারি কর্মচারীকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে সকাল 10টা থেকে 5টা। কি ছিল তার অপরাধ? ছিল যে যারা সাফাই কর্মী ডেলি ওয়েজে কাজ করে তাদের বেতন বাড়াতে হবে। আমরা প্রত্যক্ষদর্শী। আপনাদের তো অনেক দাবি দেখলাম 8 দফাতে। যদি কেউ মারা যায় তাহলে তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে। যদি কারো বিপদ হয়ে যায় তাকে এককালীন সহযোগিতা করতে হবে। আর কলকাতার হাইকোর্টে যাদের পরিবারের লোকগুলো এই সমস্ত সরকারি কর্মচারীদের চাকরি করতে গিয়ে, কাজ করতে গিয়ে মরে গেছে, তাদের যারা আছে তাদেরকে, ওয়ারিসদেরকে, তাদেরকে চাকরি দেওয়ার কথা যে ডিগ্রিগুলো হয়েছিল সেগুলো তো সব চুলো দুয়ারে চলে গেছে। কে জানে না? কে জানে না? যখন প্রতিদিনের লড়াইয়ে, আন্দোলনে আমাদের দাবিগুলো হারিয়ে যায়, সরকার যখন তাতে গুরুত্ব দেয় না, তখন পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা বিভ্রান্ত হয়। যে অফিসটাতে বসে গিয়ে একটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট বের করাতে গিয়ে, একটা সরকারি অফিসে ট্যাক্স জমা করতে গিয়ে, একটা ইলেকট্রিক বিলের দাম দিতে গিয়ে, যখন যাদেরকে দেখি যে বসে আছে এবং নিজেরা নিজেদের মাথা উঁচু করে নিজেদের সর্বস্বটা দিয়ে নিজের ভাত ঘরকে বাঁচানোর জন্য কাজ করছে, আর যখন কলকাতার রানী রাসমণি থেকে শুরু করে যখন নিজেদের আশেপাশে গাঁ গঞ্জে, শহরে, মফস্বলে দেখি যে তারাই তাদের বেতনের জন্য, তারাই তাদের বিভিন্ন অধিকারগুলোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, আর তাদের অধিকারগুলোর প্রতি সরকার যখন ট্যাপও করে না, তখন পশ্চিমবঙ্গের বেকার যুবরা বিভ্রান্ত হয়। তো বুকে হাত দিয়ে বলুন তো, এই যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় একই দাঁড়িপাল্লার সামনে চালের বস্তায় চাল ভরে ভরে ওজন করে করে বিক্রি করেছিল? করেনি তো। আচ্ছা, অনুব্রত ও কি বর্ডারে দাঁড়িয়ে কাটা তারটাকে কেটে দিয়ে আরেকটা লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে গরুগুলোকে হই টুট্টুর করে পার করে দিয়েছিল? করেনি তো। অভিষেক ব্যানার্জির নাম প্রতিদিন কয়লা চুরিতে আসছে, এখন মামা ভাগ্নেতে 60 হয়ে গেছে, আর আসছে না। ও কি কয়লা কাটাতে ওজন করিয়ে ওভারলোডেড গাড়ি পার করে দেয়? করে না তো। পশ্চিমবঙ্গে যারা জমি মাফিয়া, বালি মাফিয়া, মাটি মাফিয়া, তারা কি নিজেরা আমিনের মতন ভিতে ধরে রাস্তার জমিটা মেপে বিএলআর কাছে তা দরদাম করে? করে না তো। তাহলে করে কে? করে আপনার গ্রামের, আমার গ্রামের, আপনার শহরের, আমার শহরের, আপনার ওয়ার্ডের, আমার পঞ্চায়েতের, আপনার বাড়ির, আমার বাড়ির আশেপাশের বেকার ছেলে মেয়েরা। অপরাধকে সংগঠিত করে রাজনৈতিক দল, অপরাধকে প্রশ্রয় দেয় প্রশাসন, অপরাধকে গন্তব্যস্থলে পৌঁছে দেয় সরকার, আর অপরাধকে জেনারেট করে তার মাথায় ছাতা ধরে তার গন্তব্যস্থলে
পৌঁছে দেবার জন্য পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে সেখানেও অস্থায়ী কর্মীতে সেখানেও নিযুক্ত করে এবং একটি দুর্নীতির অর্থনীতি তৈরি করে চোরেদের খাতাতে নাম লেখাতে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাধ্য করছে প্রত্যেকটা দিনই পশ্চিমবঙ্গের সরকার। তাই এই বিপদটা শুধুমাত্র যারা সরকারি স্থায়ী অস্থায়ী কর্মচারী আছেন বা আজকে যারা এসএসসিতে গিয়েছেন অভিযান করতে, ওএমআর সিট, মিরর ওএমআর সিট চাইতে, এই লড়াইটা শুধু তাদের নয়। এই লড়াইয়ের খবর আজকে পশ্চিমবঙ্গের ৮০,০০০ বুথের যে যুবক যুবতীটার কাছে নেই, এই লড়াইটা তারও। এই লড়াইটার খবর আজ থেকে 10টা দিন পরেও পশ্চিমবঙ্গের যে যুবক যুবতীটার কানে যাবে না, এই লড়াইটা তারও। এই লড়াইটা তারও। যারা আজকের এই সমাবেশে আসার প্রয়োজন মনে করলেন না বা ভয়কে উপেক্ষা করে রাস্তায় দাঁড়াতে পারলেন না, এই লড়াইটা আজ নয় তো কাল, কালকে কোমরে গামছা বেঁধে এই লড়াইয়ে তাদেরকেও নামতে হবে। তাই কোথাও কোনো হতাশা নেই, নিজেদের প্রতি প্রত্যয় আর মাটির প্রতি ভরসা আর দাবির প্রতি আস্থা রেখে আর গোটা পশ্চিমবঙ্গকে আর এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য এ লড়াই শুধু ব্যক্তিগত নিজের বেতন, নিজের কাজ, নিজের কাজের স্থায়িত্বর লড়াই নয়। আসলে আপনারা যে লড়াইটা করছেন সেই লড়াইটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সঠিক দিশা দেখানো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন, আপনাদের লড়াই তার থেকে কম নয়। আমরা আজও ভগৎ সিংদেরকে দেখে মরতে ভয় পাই না। তাই আজকে সাহসী সরকারি কর্মচারী, হ্যাঁ সাহসী সরকারি কর্মচারী, সরকারের নাকের ডগায় বসে সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে ছাতি লাগে, ছাতি। আর সেই ছাতি নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। তাই আপনাদের কাছে আমাদের আরো অনেক বেশি আবদার, আপনাদের কাছে আমাদের আরো অনেক বেশি প্রত্যাশা। আসুন সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই লড়াইটাকে পশ্চিমবঙ্গের মাটির লড়াইয়ে পরিণত করি। এই লড়াইয়ের বেতন বৃদ্ধিতে শুধু স্থায়ী কর্মচারী, অস্থায়ী কর্মচারীরা তাদের পার্মানেন্ট, তাদের বেতন বৃদ্ধি হবে না। আসলে বাঁচবে পশ্চিমবঙ্গ। বেকার ছেলেরা দুর্নীতির মোড়ক থেকে বেরিয়ে তারাও সৎ পথে রোজগারের একটা মাথা তুলে জায়গা খুঁজে পাবে। তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে যে ভুল এজেন্ডার লড়াই চলছে, যে লড়াইয়ে হিন্দু খোঁজা হচ্ছে, যে লড়াইয়ে মুसलमान खोजा হচ্ছে, যে लड़ाई शमशान को देखा जाता है, जिस लड़ाई कब्रिस्तान को देखा जाता है, जिस लड़ाई में कौन गाय का मांस खाएगा, कौन सुअर का मांस खाएगा, वो देखा जाता है। जिस लड़ाई में विधानसभा के अंदर से लेकर बाहर तक, चाहे वो ममता हो चाहे वो शुभेंदु हो, हर कोई बोलता है कि यहाँ पर चाहे हिंदू खतरे में है या तो मुसलमान खतरे में है। ना পশ্চিমবঙ্গে ভারতবর্ষে না তো হিন্দুরা খতরেতে আছে, না তো মুসলমানরা বিপদে আছে। যদি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে কেউ বিপদে আছে, আমাদের গতর, আমাদের মেধা আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বিপদে আছে। তাই মানুষকে বিপদ থেকে বের করার জন্য, রাজ্যকে বিপদ থেকে বের করার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন, আসুন 20 এপ্রিল ব্রিগেডের বড় মাঠে মূল এজেন্ডার বিরুদ্ধে, মূল এজেন্ডাতে গোটা পশ্চিমবঙ্গের মাটির প্রত্যেকটা ধুলোকণাকে এক করার জন্য এই লড়াইয়ে আমরা উপস্থিত হয়ে 20 তারিখেই আমরা স্লোগান দেব যে 20 মেতে একটা কলম চলবে না, যা করার আছে করে নাও। স্ট্রাইক মানে স্ট্রাইক হবে, চাকা জ্যাম মানে চাকা জ্যাম হবে, কারখানার ধোঁয়াও বন্ধ থাকবে, আমার কলমের কালিও বন্ধ থাকবে। তাই আজ সাহস দেখানোর দিনে সাহসী কর্মীদের কাছে এক বুক প্রত্যাশা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আর পশ্চিমবঙ্গকে একটি অন্য রাস্তায় নিয়ে যাবার লড়াইয়ে আপনাদের সাথে, আপনাদের পাশে, প্রয়োজন পড়লে আপনাদের পিছনে থাকার অঙ্গীকার আর আপনাদের প্রতি এক বুক প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।